গলাটা কেমন ভারী ঠেকলো। দিবা থমকে গেল, কি উত্তর দিবে খুঁজে পেল না। আলিশা ছেলের কাছ থেকে এক প্রকার ফোন কেড়ে নিয়ে প্রসঙ্গ বদলিয়ে বলে, আশফি, এত প্রশ্ন করো না। অদ্ভুত, তুমি বিরক্ত হচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, যে জন্য তোমাকে বিরক্ত করা। দিবা, কাল আশফির জন্মদিন, তুমি কিন্তু নিশ্চয়ই আসবে। তোমার বরকে সাথে নিয়ে আসবে। নিশ্চয়ই আসবো আপু। দিবা বেশ কিছুদিন যাবৎ ধরেই আলিশার সাথে দেখা করবে করবে ভাবছিল। যাক, অবশেষে এখন সুযোগটা আপনা আপনি মিলল। তাই আর দিবা হাত ছাড়া না করে সেখানে যায়। কথা ছিল জিদান ফিল্ডের কাজ শেষ করে সন্ধ্যার পরে যাবে সেখানে, কিন্তু রাত 8টা বেজে গেলেও জিদানের বোধহয় আর শুনতে হয়নি। 8:30টার দিকে জিদান ফোন করে সরি বলে, আরো বলে জরুরি কাজে আটকে গেছে, আজ আর যেতে পারলো না। দিবাকে আনতে ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছে। ব্যাস, এতেই দিবার রাগ জমে। অবশ্য যে উদ্দেশ্য যাওয়া, সেখানেও লাভ কিছু হয়নি। সবকিছু দিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরল দিবা। তবে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মেয়ে, একজন আদর্শ দায়িত্বশীল মা, স্রোতের প্রতিকূলে সমাজের সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে। এমনই একজন সাহসী মেয়ের দৃঢ় মনোবল আর বিশ্বাস দেখে দিবা আপ্লুত। দিবা সাদিফের ছোট ভাইয়ের বউ বলে পরিচয় দেয় নিজেকে, তারপর কথায় কথায় বোঝানোর সুরে বলে, বেয়াদবি নেবেন না আপু। ছোট বোন মনে করবেন ভেবে সাহস নিয়ে একটা কথা বলছি। একা একা জীবন পার করা অসম্ভব নয়, যায়, কিন্তু পথটা কঠিন হয়। অথচ কেউ পাশে থাকলে, হাতটা শক্ত করে ধরলে জীবন চলা কিছুটা হলেও সহজ হয়। আর একজন বিশ্বাসযোগ্য মানুষ হলে তো কথাই নেই। আপু, এখনও আপনার জন্য কেউ অপেক্ষা করছে। তাকে একবারের জন্য কি সুযোগ দেওয়া যায় না? আলিশা হাসলো, বিষাদ মাখা সেই হাসি, বলল শান্ত স্বরেই, আমার জীবন একসময় মেঘে ঢাকা ছিল দিবা, সত্যিই ছিল। তবে কবে সে মেঘ সরে ঝিলিমিলি করা আলো এসেছে। দিবা অবাক চোখে চাইলো। আলিশা বলে চলল, আমার জীবনের একমাত্র আলো আমার ছেলে। আচ্ছা দিবা, সব সময় কি আলোর জন্য একজন পুরুষকে খুঁজতে হবে? না, আমার বাচ্চা, আমার ছেলে, ও আমার জীবনের আলো। ও আমাকে শক্তি দিয়েছে, আমাকে জীবনের পথ দেখিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। সকল প্রতিকূলতার মধ্যে দিয়েও আমি টিকে আছি শুধু আমার ছেলেটার জন্যই। আমি বলছি না মুভ অন করা অন্যায়, তবে অতীত ভুলে আবার শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষকে আর আঙ্গুল তোলার সুযোগ দিতে চাই না। মানুষ খুব পারে কাদা ছোড়াছুড়ি করতে। আমার ভয় হয় কেউ যদি বলে বসে, দেখো স্বামীর ঘর ছেড়ে পুরনো প্রেমিকের গলায় ছেলেসহ ঝুলে পড়েছে। সন্তানের চেয়ে কোনো কিছুই বড় নয়। তাই আমি আমার সন্তানকে যাতে করে ভবিষ্যতে তার মায়ের নামে এমন কিছু শুনতে হয়, সেটার সুযোগই দেব না। চোখ ভিজে ওঠে আলিশার। চোখের জল আড়াল করে শেষে একদম প্রশান্তি নিয়ে বলল, আমার ছেলে আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার একাকিত্বের সঙ্গী, আমার বেঁচে থাকার প্রেরণা। তাকে নিয়ে আমি এভাবেই অনেক সুখে আছি। আল্লাহর কাছে চাওয়া শুধু মান সম্মান নিয়ে যেন থাকতে পারি, ছেলেকে মানুষ বানাতে পারি, মানুষরূপী অমানুষ যেন না হয়, ব্যাস। এছাড়া আর চাওয়ার কিছু নেই আমার। রাত 12:30 পার, এখনো জিদানের বাড়ি ফেরার নাম নেই। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। এমপি জিদানের হাতে দাবাং মার্কার চর খেলেন উপজেলার চেয়ারম্যান। বাঙালি বিপদের সময় কাজে না এলেও মোবাইলের ক্যামেরা সবসময় প্রস্তুত করেই রাখে। কে যেন সেই মুহূর্তটায় ভিডিও করেছিল। ভিডিও করতে দেরি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে দেরি নাই। দিবা খবরটা পড়ে দীর্ঘশ্বাস ফেলে। এই শর্ট টেম্পার্ড লোকটা নিজের শত্রু বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। এখন কি আর ভালোর কদর আছে নাকি? সবখানে খারাপ লোকের জয় জয়কার, তাদেরই দল ভারী। কি দরকার ছিল চর মারার? তার চেয়ে সরাসরি প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিতে। দিবা এসব ভেবে হতাশ শ্বাস ফেলে শুয়ে পড়ল। জিদান কিছুক্ষণের মধ্যে ফেরে। ঘরে সবুজ রঙের ডিমবাতি টিপটিপ করে জ্বলছে। সেই আলোয় জিদানের চোখ পড়ল বিছানায়। বিছানায় কমফোর্টার গায়ে প্যাকেট হয়ে শুয়ে আছে দিবা। জিদান ফ্রেশ হয়ে এসে আলগোছে বিছানায় বসলো। দিবা উল্টো দিক হয়ে শুয়ে আছে, মাঝখানে বিশাল আকার কোলবালিশটা রেখে। জিদানের ঠোঁটে চাপা হাসি ফুটলো। আলগোছে কোলবালিশটা সরিয়ে কমফোর্টারের ভেতর ঢুকে জিদান। দিবা ঘুমিয়ে আছে এমন মেকি ভান ধরে আছে। অবশ্য জিদান জানে দিবা জেগে আছে। জিদান ইচ্ছে করে একটা পা বাড়িয়ে দিবার পায়ের সাথে ছোঁয়ালো। ঠান্ডা পায়ের স্পর্শে দিবার গা হালকা কাঁপলো। এরপর একটা হাত বাড়িয়ে দিবার শাড়ির আঁচল গুলিয়ে পেটে রাখলো জিদান। আর রাখতেই দিবার ঝটিতে হাতটা সরিয়ে দিল।
দিয়েই বলল ঝাঁঝালো স্বরে, মেজাজ তো সবসময় থাকে গরম, তাহলে হাত পা এমন বরফের মতন ঠান্ডা হয়ে থাকে কেন? হাত পা তো ঠান্ডাই থাকবে, বউ কাছে ছিল না, তাই হাত পা শীতে জমে আছে। উষ্ণতা নেওয়ার জন্য তো বউকেই লাগে না। বাই দ্য ওয়ে, বউ হঠাৎ করোনাকালীন ডিস্টেন্স করে রেখেছে যে, আবার দেখছি মাঝখানে চীনের মহাপ্রাচীরও দিয়ে রেখেছিল। ব্যাপার কি, আজকে একটু বেশি রেগে আছো? দিবা উত্তর করলো না, পিট করে ঘুরেই শুয়ে রইল। জিদান মুচকি এসে দিবাকে টেনে নিজের দিকে ঘোরালো। আচমকা দিবার নরম তরম উদরে হাত রেখে আলতো গলায় বলল জিদান, দিবা, আমাদের জুনিয়র আসবে কবে? এলএলবি শেষ করে দিবা বাংলাদেশ বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করেছিল। কঠিন সেই পথ পেরিয়ে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সে সনদ পায়। এরপর কিছুদিন জেলা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে অভিজ্ঞতা সঞ্চয় করে। সবশেষে আল্লাহর অশেষ রহমত আর মেধার জোরে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পায়। এখন সে রাষ্ট্রপক্ষের মামলার শুনানি করে। জেলা জজ কোর্টেই দিবার অফিস চেম্বার। প্রতিদিন ফাইল, মামলা, শুনানি এসব নিয়েই কাটে ওর দিনের কর্মব্যস্ত একাংশ সময়। সময়টা মধ্যাহ্নের পর। দিবা নিজের অফিস কক্ষে বসে মনোযোগ দিয়ে ফাইলের উপর চোখ বুলিয়ে নোট নিচ্ছিল। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। দিবা মাথা তুলে তাকাতেই অফিস বয় পর্দা গলিয়ে মাথা ঢুকিয়ে ভদ্রভাবে বলল, ম্যাডাম, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ওকে আসতে বলো। পরে চোখটা ফাইলে নামাতেই একটা নামে চোখ আটকালো দিবার। আর আটকাতেই মনটা অকস্মাৎ বিষণ্ণতায় ছেয়ে যায়। আচমকা বাবা মায়ের কথা মনে উঠল দিবার। দিবা আলগোছে কলমটা নামিয়ে রাখলো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। এই যে আজ সে যে চেয়ারটায় বসে আছে, যে সম্মানটা মানুষ তাকে দিচ্ছে, এসব কিছুই হঠাৎ করে পাওয়া নয়। এই পথটা সহজ ছিল না। বাবা মা হারা এটি মেয়েটাকে প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে। কত চড়াই উচ্চাই পেরিয়ে তবেই সে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। দিবার বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। তবু এই অর্জনের মাঝেও কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। বাবা মায়ের অনুপস্থিতিতে মাঝে মধ্যেই বুকের ভেতর চিনচিনে ব্যথা হয়ে ধরা দেয়। তারা যদি আজ বেঁচে থাকতেন, তাদের মেয়ের এই সাফল্য দেখে নিশ্চয়ই ভীষণ গর্ব করতেন। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নেয় সময়টা দেখবে বলে। স্ক্রিন অন হতেই সময়ের আগে চোখে পড়ল ফোনের ওয়ালপেপার। ভেসে ওঠা ফুটফুটে একটা বাচ্চার হাসি মাখা মুখ, খিলখিল হাসি, গোলাপি গাল, দুটো টলমলে চোখ, যেন একটুখানি ঝিলমিল রোদ এসে পড়েছে পর্দার ওপরে। মুহূর্তেই জাদুর কাঠি ছুঁয়ে দেওয়ার মতন সব মন খারাপ করে উধাও হয়ে গেল দিবার। দিবা আলতো করে ছবিটার উপর আঙ্গুল ছুঁয়ে দিল। বুকের ভেতর হালকা এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। বাড়ি ফেরার জন্য মনটা হঠাৎই কেমন অস্থির হয়ে উঠল। ইস, কে জানে তার অনুপস্থিতিতে এখন কিসব অকাম করে বেড়াচ্ছে মেয়েটা। আর দিবা বাড়ি ফিরলেই সেসব দুষ্টুমি ঢাকতে কি আহ্লাদি ভঙ্গিতে গা ঘেঁষে কথা বলে না। তখন রাগ করতে গিয়েও দিবার পারেই না। সময়ের হিসেবে কেটে গেছে পুরো পাঁচটা বছর। দিবার স্বপ্ন পূরণের পথের সঙ্গী জিদান আর দিবার ভালোবাসারই এক টুকরো অংশ এসে জুড়েছে তাদের জীবনে। জুনায়েদা, ইফরাত, জ্যোতি, তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর অস্তিত্ব, তাদের ছোট পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল আলো। মধ্যবয়স্ক লোকটা চেয়ারে বসে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, ম্যাডাম, আমি আব্দুল করিম। যে দর্শনের মামলাটা কদিন আগে হলো, ভুক্তভোগী মেয়েটা আমার ভাতিজি। আজ শুনানির তারিখ ছিল, তাই মামলার অবস্থা জানতে এলাম। দিবা সামনে রাখা ফাইলটা খুলে কয়েকটা পাতা উল্টে দেখলো। তারপর প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, মামলাটা আমার কাছেই আছে। আজকে মূলত সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল, কিন্তু আসামি পক্ষের আইনজীবী সময় চেয়েছে, তাই আদালত আগামী সপ্তাহে নতুন তারিখ দিয়েছেন। লোকটার চোখে মুখে উৎকণ্ঠা ফুটে উঠল। ম্যাডাম, ওরা খুব প্রভাবশালী মানুষ, আমরা গরিব মানুষ, মামলা যেন কোনোভাবে চাপা না পড়ে যায়। দিবা এবার একটু সোজা হয়ে বসলো, কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, আপনারা দুশ্চিন্তা করবেন না, এটা রাষ্ট্রপক্ষের মামলা। বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখছি, তবে মামলার কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজ এখনও পুরোপুরি হাতে আসেনি। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার চূড়ান্ত রিপোর্টটা এখনও আদালতে জমা পড়েনি। হাসপাতাল থেকে রিপোর্ট এলে সেটা মামলার সঙ্গে যুক্ত হবে। এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে ঘটনার চিকিৎসা সংক্রান্ত প্রমাণ থাকে। লোকটা মনোযোগ দিয়ে শুনছিল। দিবা কণ্ঠটা দৃঢ় করে বলল,
আরেকটা বিষয়, পরের তারিখে ভুক্তভোগী এবং যেসব সাক্ষী আছে তারা যেন অবশ্যই আদালতে উপস্থিত থাকে। সাক্ষ্য গ্রহণ শুরু হলে মামলাটা দ্রুত এগোবে। দুই আঙ্গুলের মাঝে কলমটা ঘুরিয়ে একটু চেপে ধরে চোখ মুখে গভীরতার ব্রেশ টানল দিবা। আশ্বস্ত গলায় বলল, আর শুনুন, কেউ যতই প্রভাবশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ না। যদি প্রমাণ থাকে তাকে শাস্তির আওতায় আনতেই হবে। আমি আমার সবটুকু দিয়ে সেই চেষ্টা করব। ইনশাল্লাহ ন্যায় বিচার হবেই। লোকটা যেন খানিকটা সাহস পেল। কৃতজ্ঞতা ভরা চোখে দিবার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই উপস্থিত থাকব। প্রয়োজনীয় আরো কথাবার্তা চলছিল, তন্মধ্যে পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো অফিস বয়। মুখ ভরা কৌতূহল আর খানিকটা বিরক্তির ছাপ নিয়েই সে বলল, ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। এক পলক থেমে ছেলেটি ঘন ঘন ঠোঁট নেড়ে বলল, লোকটা হুড়মুড় করে ভেতরে আসতে নিচ্ছিল ম্যাডাম। অবশ্য আমি আটকে দিয়েছি, বলেছি, আরে ভাই, এটা কি আপনার শ্বশুরের বাড়ি নাকি? আজব তো, এভাবে পারমিশনের তোয়াক্কা না করে ঢুকে পড়ছেন মশাই। দিবা ভ্রু তুলল। ছেলেটা নিজের বীরত্ব কথা বলতে যেন আরো উৎসাহ পেল। ম্যাডাম জানেন, লোকটা উল্টো গরম দেখিয়ে বলেছে শ্বশুরের বাড়ি না হলেও শ্বশুরের জামাইয়ের মেয়ের বাবার বিয়ে করা বউয়ের চেম্বার তো। এবার যান, তাকে বলুন ভদ্রলোকের শ্বশুরের জামাইয়ের মেয়ের বাবার বিয়ে করা বউয়ের বর দেখা করতে এসেছে। কর গুণে গণনা করার মতো মনে করে পুরে বলল ছেলেটি, বলেই হাঁপ ছাড়ল। মুখে এমন ভাব যেন পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের সামনে পড়েছে। দিবা ভ্রু কুচকে তাকিয়ে রইল। ছেলেটি নিজে মনে মনে হিসাব মেলাতে ব্যর্থ হয়ে কৌতূহলী কণ্ঠে শুধালো, ম্যাডাম, সম্পর্কটা আসলে কি দাঁড়ায় তাহলে? দিবা মনে মনে হিসাবটা কষে নিল, আর হিসাবটা মিলতেই ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। তবে সেটা আড়াল করেই গম্ভীর গলায় বলল, তাকে বসতে বলো, বলো ভিতরে লোক আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। বলেই ছেলেটা ঘুরে দাঁড়ালো, কিন্তু দরজা পর্যন্ত গিয়েও আবার যেন কিছু মনে পড়ল। ফিরে তাকিয়ে গুরুতর ভঙ্গিতে বলল, আর ম্যাডাম, লোকটাকে কিন্তু আমার না খুব একটা না সুবিধার মনে হয়নি। মাথায় কালো সানক্লাব, চোখে কালো সানগ্লাস, মুখে আবার কালো মাস্ক। আমার তো সন্দেহ হচ্ছে কোনো দাগি আসামি নয় তো এভাবে ছদ্মবেশে এসে যদি। বাকিটা শেষ করতে পারল না সে। দিবার বিরক্ত দৃষ্টি পড়তেই কথাটা গিলে ফেলল। ত্রস্ত ভঙ্গিতে ঢোকিলে দ্রুত বলল, সরি ম্যাডাম, আমি গিয়ে বলছি অপেক্ষা করতে। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। এর আবার বেশি কথা বলার বাতিক আছে। এর বাড়তি বকবকানিতে দিবা বিরক্ত হয় রোজই। তবে আজকে বিরক্তের জায়গায় হাসি পাচ্ছে। অবশ্য হাসির পেছনে রয়েছে অন্য একজন। করিডোরের অপেক্ষারত কাঠের বেঞ্চিতে হাত পা ছড়িয়ে বসে জিদান। রাগে মেজাজ খারাপ হলো। বউ তাকে এখানে বসিয়ে রেখেছে, সাধারণ সবার মতন করে ট্রিট করছে তাকে। এই যদি ওর জায়গায় দিবা ওর কার্যালয়ে যেত, জিদান সব ফেলে বউকে আগে প্রায়োরিটি দিত। সেখানে তার বউ। জিদান মনে মনে অভিযোগ তোলে দিবার উপর, আবার পরক্ষণে নিজেই সান্ত্বনা বাণী দেয়। কি করবি জিদান, বউ তো আবার মাদার তেরেসা টাইপ, নিজের থেকেও অন্যদের নিয়ে ভাবে বেশি। কিছুক্ষণ পর অফিস বয় এসে জিদানের দিকে আর চোখে চেয়ে বলল, এবারে ভেতরে যেতে পারেন। টি শার্টের কলার ঠিক করে ভেতরে ঢুকলো জিদান। এদিকে অফিস বয়টির মাথায় তালগোল পাকিয়ে রয়েছে। মনে মনে এখনো হিসেব মেলাতে ব্যস্ত সে। বীর বিড়াল, এ আবার কি জটিল অঙ্ক? সম্পর্কের হিসাব তাহলে কি দাঁড়ালো? ম্যাডামের কি হয়? শ্বশুরের জামাইয়ের মেয়ে হলো কে কে? তারপর সেই মেয়ের বাবা, সেটাই আবার কে যে? কিছু বুঝতে পারছি না। ব্যর্থ হয়ে নিজেকে প্রবোধ দিল মনে মনেই। ধুরবাল, যা হয় হোক গা, তাতে আমার কি? ভেতরে ভেতরে পা রাখতেই জিদানের চোখ জোড়া কহাত দূরে থাকা দিবার চোখের সাথে এক হয়। শুভ্র রঙের সাদামাটা শাড়িটা দিবাকে গাম্ভীর্যে মুড়ে রেখেছে। উপরে চাপানো অ্যাডভোকেটের কালো গাউন, সাদা কালার ব্যান্ডটা গলার কাছে নিখুঁতভাবে বসে আছে। লম্বা কালো চুলের ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে রাখা শ্যামবর্ণ মুখটায় অদ্ভুত এক মায়া ছড়িয়ে আছে। জিদানের পলক নড়ে না। কপল মুগ্ধ চোখে বউকে দেখে মুচকি হেসে এগিয়ে যায়। এরপর
পরপর সামনে রাখা চেয়ারটা টেনে বসে। দিবার মুখে মিষ্টি হাসি। জিদান বসেই টেবিলে নিজের নজর ফেলল এক পল। টেবিলটায় ফাইল আর আইন বিষয়ক কয়েকটা মোটা বইয়ে ভর্তি। টেবিলের এক কোণে রাখা ছোট্ট নেমপ্লেটটায় স্পষ্ট অক্ষরে লেখা অ্যাডভোকেট সামিরা হক দিবা। দিবা দুই হাতের কোনোই সামনে টেবিলের উপর রেখে আঙ্গুলগুলো মিলিয়ে তার উপর থুতনি থেকে মৃদু হাসল। অতঃপর নাটকীয় ভঙ্গিতে গলা পরিষ্কার করে বলল, এমপি সাহেব হঠাৎ এখানে কি চাই? জিদান মুখের মাছটা একটু টেনে নামালো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা আঙুল দিয়ে আলতো করে ঘোরাতে ঘোরাতে বলল, আপাতত অ্যাডভোকেট সাহেবকে চাই, আর কিছু নয়। তাই? আচ্ছা ভালো। তা আজকে প্রথম আমার চেম্বারে এলেন, খালি মুখে কিভাবে বসিয়ে রাখি বলুন? চা আর কফি কোনটা অর্ডার দেব? এগুলোর একটাও নয়। জিদান মাথা নেড়ে বলল, থেমে সাথে আরও বলল, 1 সেকেন্ড, আমিই বলছি আসলে কি চাই। দিবা ভ্রু কুচকে তাকালো। জিদান মুখে সেই চেনা দুষ্টু হাসি টেনে সোজা দিবার সামনে এসে একটু ঝুঁকলো। এক হাত বাড়িয়ে দিবার চেয়ারে হাতলটা নিজের দিকে টেনে নিল। চেয়ারটা হালকা করে ঘুরে এলো তার দিকে। দিবা কিছু ঠাহর আগেই উষ্ণ একটা স্পর্শ এসে পড়লো তার ঠোঁটে। সবকিছু কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর জিদান নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ঠোঁটটা বুড়ো আঙুল দিয়ে মুছতে থাকে। দিবা চোখ গরম করে তাকাল। এটা বলা হলো? হয়নি, ওয়েট, তাহলে ভালো করে বুঝিয়ে বলছে। বলে আবার এগিয়ে আসতেই দিবা তড়িঘড়ি সামনে রাখা একটা ফাইল তুলে মুখের সামনে ধরুন। নিজেকে আড়াল করে তাড়াতাড়ি বলুন, জিদান থামুন প্লিজ, প্লিজ বাদ দিন। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো, আর হতেই দিবা জিদান চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। অফিস বয়টা হাতে একটা ফাইল নিয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখলো তাতে বেচারা মুহূর্তেই বরফ হয়ে যায়। পর্দার মাঝখানে দাঁড়িয়ে হকচকিয়ে উল্টো ঘুরে যেতে গিয়ে হাত কেঁপে ফাইলটা হাত খসে পড়ে মেঝেতে। বেচারা তখন লজ্জায় একেবারে লাল, যদি স্পষ্ট কিছু দেখেনি তবু ম্যাডামের সামনে লোকটাকে এতটা ঝুঁকে থাকতে দেখে তার মাথায় নিজের মতো করে অনেক কিছু ভেসে উঠেছে। প্রথমে মনে মনে বলছিল ছি ছি, অফিসের ভিতরে সব কি, কিন্তু পরক্ষণে হঠাৎ যেন মাথায় বিদ্যুৎ চমকালো। সম্পর্কের সেই জটিল অঙ্কটা এক নিমিষেই মিলে গেল। অবচেতনভাবে ও তাইলে এটা সেই শ্বশুরের জামাইয়ের মেয়ের বাবার বিয়ে করা বউয়ের বর। বিষয়টা বুঝতেই সে তাড়াতাড়ি উল্টো ঘুরে পালাতে গেল, আর ঠিক তখনই বিপত্তি ঘটে। এদিকে অস্বস্তিতে হাঁসফাঁস দিবার অবস্থা। ছেলেটা তড়িঘড়ি নিচু হয়ে মেঝে থেকে ফাইলটা তুলল। ঠকঠক করে কাঁপতে কাঁপতেই মাথা নিচু করে বলল, ম্যাডাম, ম্যাডাম, ঠিকাদারি মামলার ফাইলটা। দিবা মুহূর্তের অপ্রস্তুত ভাবটা সামলে নিল দ্রুত। মুখে গাম্ভীর্য টেনে বলল, রেখে যাও। ছেলেটা তাড়াতাড়ি টেবিলের উপর ফাইলটা রেখে তড়িৎ গতিতে প্রস্থান করে। চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে জিদানের দিকে রাগান্বিত দৃষ্টি ছুঁড়ে বলল দিবা, উফ জিদান, আপনাকে নিয়ে আর পারি না আমি। দিলেন তো আমাকে লজ্জায় ফেলে। সব কিছুর একটা নির্দিষ্ট জায়গা আছে। আজকের পর থেকে বেডরুম ছাড়া অন্য কোথাও এমন করলে কিন্তু আপনার জন্য শাস্তি থাকবে। মাইন্ড ইট। জিদান ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, হেসেই বলল, বেডরুমেও তো এখন সিসিটিভি ক্যামেরা লাগানো, তার ভয় তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয় দিবা ডার্লিং। ইভেন স্কোপই পাই না আগের মতন। ভুলটা আমি এন্ট্রি তো নেয় না, মনে হয় নজরদারি রাখে যাতে তার আদরে ভাগিদার না আসে। দিবা হেসে ফেলল। কথাগুলো মজার ছলে বললেও মিথ্যে কিছু বলেনি জিদান। এই তো কদিন আগের ঘটনা। মেয়ে ঘরের ডিজাইনে দুপা মেলে মুখ ভার করে বসে। জিদান ঘরে ঢুকে তার চঞ্চল আদুরে পাখিকে এভাবে দেখে কপালে ভাঁজ পড়ল। বিলম্ব না করে মেয়ের পাশে বসে মেয়ের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, প্রিন্সেস এভাবে চুপচাপ বসেছে, কি হয়েছে? খারাপ লাগছে সোনা আম্মুর? মেয়ে দুপাশে মাথা নেড়ে না বোধক উত্তর দেয়। জিদান মেয়ের কপালে চুমু এঁকে শুধালো। তাহলে জ্যোতি এবারে মুখ খুলল। মুখ ভার করে ঠোঁট ফুলিয়ে বলল, পাপা আমার মন খারাপ। জিদান অবাক হয়ে ঝুঁকে মেয়ের হাওয়াই মিঠাইয়ের মতন তুলতুলে গালে দুই হাত রাখলো। কণ্ঠে সবটুকু আদর ঢেলে শুধালো, সে কি, আমার প্রিন্সেসের মন খারাপ কেন?
কি কষ্ট দিল প্রিন্সেসকে বলো তো? মামাম বকেছে নিশ্চয়। পাপা এখনই গিয়ে মামামকে বকে দেবে। পরপর জিদান গলার স্বর বাড়িয়ে ডাকলো। দেবা, দেবা। দিবা বোধহয় নিচেই ছিল। জ্যোতি মুখটা গম্ভীর বানিয়ে আর্ধে উচ্চারণে বলল, না, মাম্মা বকেনি। তাহলে কি হয়েছে সোনাম্মুটা? আমার ছোট আম্মুকে কে কষ্ট দিয়েছে? নাক মুখ কুচকে আদর্শরে অভিযোগ করে বলল, পাপা, তুমি মাম্মামকে তুলে নিয়ে তো, আমি দেখেছি তখন। তোমার দাদি আমার আলু, তুমি আমার অল্প ভালোবাসো, মাম্মামকে বেটি, তাই আমার মন খারাপ। তোমার দাদি কথা নেই। জিদানের মুখে এতক্ষণে হাসি ফুটলো। হাসি চেপে মেয়ের নাকটা আলতো করে টিপে দিত। ও তাই নাকি? তাহলে শোনো, পাপার ভালোবাসা একটা বড় চকলেটের মতন। তার অর্ধেক প্রিন্সেসের আর অর্ধেক মাম্মামের, কিন্তু প্রিন্সেসের টুকরোটায় থাকে বাড়তি ক্যান্ডি। এবারে হ্যাপি? মেয়ের মন তবুও গলল না। জিদান এবার আর নিজেকে সামলাতে পারল না। হেসে মেয়েকে কোলে তুলে নিল। গোলগাল গাল দুটো আলতো করে চেপে ধরে টুপ করে কটা চুমু খেল। পাপা তো সবচেয়ে বেশি ভালোবাসে তার প্রিন্সেসকেই। মেয়েটার মন এবার একটু নরম হয়ে আসে। ঘাটটা তুলে জিদানের মুখের দিকে চোখ পিট পিট করে চায়। তবু সন্দেহ ভরা গলায় জিজ্ঞেস করলো, টলি পাপা বেটি ভালোবাসো? একদম বেশি। মাম্মা এক পাশে আর জ্যোতি পাপার হার্টের একদম ভেতরে। মেয়ের মাথাটা বুকের উপর চেপে শেষ কথাটা বলল জিদান। জ্যোতি এতক্ষণে হাসলো। চোখ মুখে ঝিলমিল করা হাসি নিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। সেদিনের ঘটনাটা মনে করে হাসলো জিদান, হাসলো দিবাও। অতঃপর জিদান বলল, কাজ শেষ তোমার? শেষ হলে এবার বাসায় যাওয়া যাক। আপনি ঢাকা থেকে কখন এসেছেন? সোজা এখানেই নাকি বাসায় গিয়েছিলেন? উপনির্বাচনে বেশ হাড্ডাহাড্ডির পর জয়ী হয়েছিল জিদান। তারপর যে 4 বছরের মতন পেয়েছিল, ভালোই উন্নয়ন করেছিল। এই বছরে জনপ্রিয়তা ব্যাপক বাড়ে। তাই তো এবারে সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েও ভূমিধস বিজয় লাভ করে। জুন ক্লোজিংয়ে বাজেট উত্থাপনের জন্য 3 দিন আগে ঢাকায় গিয়েছিল জিদান। সেখান থেকে আজকেই ফিরল। উত্তরে বলল জিদান, হুম, যাইনি। ভাবলাম তোমাকে নিয়ে একসাথে যাই, মেয়েকে চমকে দেবো বলে। ছিলাম না বলে আমি অভিযোগ তুললে বলবো তার মাম্মামকে সাথে করে আনতে গিয়ে দেরি হয়ে গেছে। এটা শুনে যেতে অভিমান না করে, বুঝেছ? বুঝেছি। আপনার মেয়ে তো আবার আর কিছু না পারলেও দুটো জিনিস খুব ভালো পারে। 1 অকাম, 2 গাল ফুলিয়ে অভিমান আর অভিযোগ। ডোরবেল বাজতেই রান্নাঘর থেকে বিরক্ত মুখে বেরিয়ে এসে কমলা দরজা খুলে দিল। জিদান গটগট করে ভেতরে যেতে থাকে। দিবা জিজ্ঞেস করলো, জ্যোতি কোথায়? ঘুমিয়ে আছে? প্রিন্টের শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে কমলা বলল, না ভাবি, আজ ঘুমাই নাই। যারা আফা গা ধুইয়া দিয়া খাওয়াইয়া দিল, পরে ঘুমাইতে কইলে সে আবার কইল ঘুমামু না, খেলুম। খানিক আগে গিয়া একবার দেখা আইলাম, ঘরের ভেতর গুটুর গুটুর করতাছে। আজ আবার আমার মেলা কাম, তার উপরে আর যাইতে পারি নাই ভাবি। আচ্ছা ঠিক আছে। বলে দিবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কমলা ছোট করে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, ওইটুকু ছুরি, কিন্তু বিশ্বু তো কম না। আল্লা গো, সেই দিনের পর থেইকা মাইয়াটার উপর আমার মনটাই উঠা গেছে। থাকার মধ্যে আসছিল কয়টা চুল, সেগুলোনেরও 13টা বাজাইয়া দিল ওই বিশ্বুটা। ঘটনাটা মনে পড়লেই কমলার বুকটা ছ্যাঁত করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে তার চুলের করুণ পরিণতি। কয়েকদিন আগের ঘটনা। জ্যোতি কোথা থেকে একটা সুপার গ্লুর কৌটা পেয়েছিল। দুনিয়ার সব চিপাচাপার কোনা ঘুচি জায়গায় তার চোখ পড়ে সবার আগে। সারাদিন ভুর ভুর করে বাড়ির এদিক ওদিক হাঁটে আর এটা ওটা নিয়ে নাড়াচাড়া করে। দাদুর চশমার 2 ডান্ডি আলাদা করে 2 হাতে ধরে নিষ্পাপ মুখ মানিয়ে বলবে, আই দাদু। আবার সাদিফের স্টেথোস্কোপের ডায়াফ্রাম ভেঙে সেই একই ভঙ্গিতে বলবে, আয় বল বাবা। তবু বাড়ির কেউ তার এসব অকাজে কখনো রাগ করে না। দাদু, দিদুন, বড় বাবা সহ সবাই তাকে ভীষণ আদর করে। আর করবে না? বাড়িতে আর কোনো বাচ্চা নেই, যতই সবার চোখের মনি। আবার সে তো তার বাবার হৃৎপিণ্ড, তাকে কিছু বলার সাধ্য কারো আছে নাকি? যা একটু বকাঝোকা করে দিবাই,
বাকিরা তো বরং তার সব কীর্তি দেখে হেসে কুটি কুটি হয়, মজা পায়। কিন্তু সেদিন কমলার এক ভুলেই ঘটল বিপত্তি। জ্যোতি সুপার গ্লুর কৌটা হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তেল তেল কই দাও। এই মেয়েটার তেলকে যে তেল বলে এটা কমলা জানতো, তাই ভেবেছিল ছোট কৌটায় বুঝি কোনো দামি তেল আছে। বড় লোকদের ব্যাপার স্যাপারই তো হয় আলাদা, তাদের মতন মানুষরা অভাবের কাছে হার মেনে না খেয়ে থাকে, অথচ বড় লোকের ফ্যাশন করতেই হাজার হাজার টাকা ব্যয় করে। এইটুকু তেলের দাম নিশ্চয়ই 1000 টাকা হবে হয়তো। কমলা দেখেছে জিদান আবার অভি চুলে মাঝে মাঝে এমন সাদা সাদা তেলই বুঝি লাগায়। লাগানোর পর চুলগুলো কত সুন্দর ঝিকমিক করে, তারপর সুন্দর করে সেট করা যায়। অতি লোভে তাঁতি নষ্ট প্রবাদ বাক্যটা কমলা না জানলেও একটু দামি তেলের লোভে যে তার চুল নষ্ট হয়েছে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। ভেবেছিল তার উস্কো খুস্কো চুলগুলো যদি যারা আপাদের মধ্যে একটু তেল তেলে মসৃণ হতো। এই ভেবে জ্যোতির হাত থেকে কৌটাটা নিয়ে নিজের চুলে লাগাতে গিয়েছিল, ব্যাস তারপরই সর্বনাশ। অবশ্য চাঁদিতে লাগানোর আগেই যারা এসে পড়েছিল, একদম পুরো নষ্ট হওয়ার আগে কোনো মতে বাঁচা গেছে, তবু শেষ রক্ষে হয়নি। বর্তমানে তার চুলের অবস্থা ব্যাটা ছেলেদের মতো, শেষমেশ কেটে কেটে কাঁধ পর্যন্ত ছোট করে ফেলতে হয়েছে। সেই ঘটনার পর থেকে কমলা পিচ্চি মেয়েটাকে একরকম জমের মতো ভয় পায়। কে জানে আবার কি অকাজ করতে গিয়ে তাকে বলির পাঠা বানায়। মাঝে মাঝে কমলার মনে হয় তাও আল্লাহ অল্পের উপর দিয়েই বাঁচিয়েছে। মেয়ে যদি সেদিন তেল না বলে জুস বলতো, তখন দামি জুস ভেবে যদি খাওয়ার লোভ করতো, তাহলে তো জীবন আর কিছুই খাওয়া হতো না। ঠোঁট জিহ্বা সব একসাথে লেগে যেত, সারা জীবনে কিছু খাওয়ার শখ মিটে যেত। কমলা ভাবতে আটকে ওঠে, দুই গালে আটবটি চট দিয়ে তবা পড়ে। তবা তবা জিন্দেগিতে আর লোভ করবে না। চুল তো তাও আবার গজাবে। দুঃখের বিষয় তার চুল গেল, তাতে বাড়ির সবার মধ্যে এতটুকু ভাবান্তর হলো না। অথচ মেয়েটা যদি এটা হাতে মুখে লাগাতো তাহলে কি হতো? এই নিয়ে দিবা ছাড়া বাড়ি শুদ্ধ লোক তাকেই একচোট বকেছিল। পায়ের শব্দ পেতেই 2.5 বছরের চঞ্চল জ্যোতি তড়িঘড়ি করে নিজেকে আড়ালে লুকিয়ে ফেলে। জিদান ঘরে ঢুকে চারপাশে চোখ বুলালো, মেয়েকে কোথাও দেখতে না পেয়ে কপালে হালকা ভাঁজ পড়ল। তারপর আদুরে গলায় বলল, প্রিন্সেস দেখো, পাপি এসেছে প্রিন্সেস। জ্যোতি কোনো সাড়া দিল না, জানালার পাশের দেয়ালের সঙ্গে একেবারে গা মিশিয়ে দাঁড়িয়ে রইল। জিদান এদিক ওদিক তাকিয়ে খোঁজ করতে করতে হঠাৎ লক্ষ্য করল সাদা পর্দার নিচ দিয়ে ছোট ফর্সা দুটো পা উকি দিচ্ছে। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল অমনি, তবু না দেখার ভান করে আবার বলল, আমার ছোট আম্মা, এবার সারা দাও তো। পাপা 3 দিন ধরে তার আম্মাকে দেখেনি। তাড়াতাড়ি পাপার সামনে আসো। দেখো, পাপা তোমার জন্য কতগুলো চকলেট আর খেলনা এনেছে। চকলেটের কথা শুনে জ্যোতির একটু লোভ হলো বটে। ধীরে ধীরে 2 হাতে পর্দা সরিয়ে মুখটা বাইরে বের করলো। ঠিক তখনই দিবা ঘরে ঢুকতে ঢুকতে বলল, দেখুন নিশ্চয়ই সুন্দর করে কি অকাজ কুকাজ করে কোথায় ঘাপটি মেরে আছে। দিবার চোখ পড়ল নড়তে থাকা পর্দার দিকে, এক ঝলক তাকিয়ে বলল ফের, এই যে যেটা বলেছিলাম সেইটাই দেখছি। সাদা পর্দার ফাঁক দিয়ে উকি দিচ্ছে দুটো গোল গোল কালো চোখ, যেন টলমলে ছোট্ট সরোবর। সেই চোখে ভরা কৌতূহল আর দুষ্টুমি। মায়া ভরা ছোট্ট মুখটা এখন লিপস্টিকের রং লেপ্টে আছে। চিকন ঠোঁট ছাড়িয়ে 2 গালেও লালচে দাগ ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে সাদা কাগজের উপর লাল কৃষ্ণচূড়া ফুটে আছে। পর্দার আড়াল থেকে উকি দেওয়া সেই মুখোশটি যেন আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশ। নামের মতোই ঝলমল করছে জ্যোতি। ঘরটা আলোকিত হোক আর না হোক, মেয়ের নিষ্পাপ মুখ দেখলেই জিদানের হৃদয়ে আলো জ্বলে ওঠে। জিদান এগিয়ে এসে হাঁটু মুড়ে বসলো মেয়ের সামনে। মেয়ের ঘাড় আলতো করে টিপে বলল, প্রিন্সেস আসো। জ্যোতি চোখ পিটপিট করে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, অতাম কুলকি পাপা মাম্মাম দুম কুলি মালবিনি উকুন ইলু। এমন নাটকীয় ভঙ্গিতে বলল যেন সত্যিই খুব ভয় পাচ্ছে। জিদান মনে মনে হাসলো।
অকাম হলে তোমার মামার যে মুখের থেকে হাত আগে চলে এটা আমি জানি প্রিন্সেস। বিয়ের আগে পাপায় ককম করায় তাকে অবধি ছাড়েনি। পাপার গালে ঠাস করে চর বসাতে 2 সেকেন্ডও সময় নেয়নি তোমার মাম্মাম। মনে মনে কথাটা ভেবে মাথা ঝাঁকিয়ে নিল সে। তারপর পর্দা সরিয়ে মুহূর্তেই মেয়েকে কোলে তুলে নিল। গাল দুটো চেপে ধরে টপার টপ কয়েকটা চুমু খেয়ে বলল, পাপা তো আছে তাই না? পাপার সামনে তোর প্রিন্সেসকে মারাটা কি এত সহজ? মাম্মাকে বলে দেব আমার আম্মাজানকে যেন কিছুই না বলে। এবার হ্যাপি আম্মাজান? জ্যোতি খুশিতে গলা জড়িয়ে ধরে বলল। পাপা পায়ো। বলেই জিদানের গালে একটা জোরে চুমু খেলো। এদিকে দিবা বিছানার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। সাদা বিছানার চাদরটার অবস্থা একেবারে শোচনীয়। লিপস্টিক দিয়ে সারা চাদরে আঁকি উকি করে রেখেছে জ্যোতি। কি এঁকেছে বোঝা কঠিন, তবে দেখতে কিছুটা তাল গাছের ডাকিনীর মতোই লাগছে। থমথমে মুখে দিবা বলল, এসব কি করছো জ্যোতি? বেডশিটটা তো একেবারে নষ্ট করে ফেললে। জিদান মেয়ের ঘাড় ছাপিয়ে পড়া ঘন কালো সিল্কি চুলগুলো গুছিয়ে দিতে দিতে নির্লিপ্ত গলায় বলল, তাতে কি হয়েছে দেবা? আমার মেয়ে একটা কেন এমন হাজারটা বেডশিট নষ্ট করলে তুমি একটুও বকবে না, ওকে? আমি এখনই সেম বেডশিট অর্ডার করে দিচ্ছি। এই জমিদারি ভাবটা বাদ দিয়ে মেয়েকে একটু ভালো শিক্ষা দিন। দুষ্টামি করলে আদর করে বুঝিয়ে দিন, সেইটাই মেয়ের জন্য ভালো। শুধু আদর দিয়ে উচ্ছন্ন দেওয়া ঠিক নয়। বড় হলে আমার মেয়ে এমনিতে লক্ষ্য হয়ে যাবে। এখন একটু একটু অকাজ করবে না তো কবে করবে? দিবার কথা বাড়ল না, চুপচাপ বেডশিট তুলতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো ওয়ালসেট আয়নার দিকে। আয়নাটা লাল ঠোঁটের ছাপে ভর্তি। জ্যোতি লিপস্টিক লাগিয়ে বারবার ঠোঁট ছুঁয়ে সিল মেরে রেখেছে সেখানে। এসব সাজগোছের জিনিস যে যারার কাছ থেকেই নিয়ে আসে। দিবা নিজে খুব কমই সাজলেও সবকিছুতেই খুব হালকা। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। নিস্তব্ধ সকালে কোথা থেকে যেন ভেসে আসছে গানের সুর। ধোয়া ওঠা কফির মগ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে অদূরে তাকিয়ে সাদিফ। চারপাশে শান্ত সকালের আবহ, আর সেই সুর নিঃশব্দে তার ভেতরটাকেও ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে যেন তাদের বাড়ির ছোট্ট সদস্যটির আবির্ভাব হয়। চঞ্চল চড়ুই পাখির মতো দৌড়ে এসে সাদিফের 2 পায়ের ফাঁক গলে সামনে দাঁড়ায়। তারপর ভয় দেখানোর ভঙ্গি করে চেঁচিয়ে ওঠে, এলো অক্কা বড় পাপা। অন্যমনস্ক থাকায় প্রথমেই খেয়াল করেনি সাদিফ। হঠাৎ শব্দে একটু চমকে ওঠে, কিন্তু পর মুহূর্তে যখন ছোট মিষ্টি মুখটা আর খিলখিল হাসির শব্দটা চোখে পড়ে, তখনই তার মুখে হাসি ফুটে ওঠে। হাঁটু গেড়ে বসে স্নেহভরা গলায় বলে, ওহ যদি আম্মা আপনি নাকি? আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। ছেলেকে এভাবে ভয় দেখানো কিন্তু একদম ঠিক না আম্মা। অভিনয় করে বলতেই জ্যোতির হাসি আরো বেড়ে যায়। কৌতূহলী চোখে সে আবার জিজ্ঞেস করে, সত্যি বড় পাপা, তুমি ভয় খাইতো? সাদীপ দুপাশে মাথা নেড়ে মুচকি হেসে বলে, হুম, আমি মোটেও ভয় খাইনি। আমি তো কফি খাচ্ছিলাম, তবে হ্যাঁ একটু ভয় পেয়েছিলাম বটে। তারপর নরম তুলতুলে গালটা আলতো করে টিপে একটা চুমু খেয়ে স্নেহভরা গলায় বোঝায়, ভয় কেউ খায় না আম্মা, বলতে হয় ভয় পায়। বুঝেছো জ্যোতি মামুনি? বড়দের মতো গম্ভীর মুখে মাথা নাড়ে জ্যোতি। তারপর আবার বলে, আমি গরম খাবো বড় পাপা। চাকে সে বলে তা, আর কফিকে বলে গলম। একদিন গরম কফি কথাটা শুনে তার মাথায় গরম শব্দটাই গেঁথে গিয়েছিল। তারপর থেকে কফি মানেই তার কাছে গলম। হেসে জ্যোতিকে কোলে তুলে নিয়ে দোলনায় বসে সাদিক, একেবারে নিজের কোলের উপর নেয়। তারপর কফির মগে একটু ফু দিয়ে সেটা জ্যোতির সামনে ধরে বলে, এই যে অল্প করে চুমুক দেবে, সাবধানে। চা কফি খাওয়ার ব্যাপারে জ্যোতি পটু। তার দুষ্টুমি যেমন আছে, তেমনি আছে অদ্ভুত এক মাতব্বরী ভাবও। এইটুকু বয়সেই মাঝে মধ্যে বড়দের মতো আচরণ করে সে। দিদুনের রাজকীয় সিঙ্গেল সোফায় 2 হাত ছড়িয়ে বসে থাকা তার খুব পছন্দ। সেখানে বসে মাঝে মধ্যে চা খায়। কেউ যদি তাকে ধরে খাওয়াতে চায়, তখনই কান্না জুড়ে বাধা দেয়। নিজের হাতেই ধরে ধরে খাবে। ওর পাকা আচরণ দেখে দাদু তো মজার ছলে বলে, এটা তো একেবারে মিনি জুবাইদা, বড় হয়ে দাদির মতোই সবকিছু সামলাবে। অবশ্য বাবার কার্বন কপি হওয়ায় জেনেটিক সূত্রে জুবাইদার নাক চোখ পেয়েছে দিদুনের মতন ধবধবে গায়ের রং।
ছোট জুবাইদা বললে, খুব একটা ভুল হয় না। কয়েক ঢোক কফি খাওয়ার পর সাদিফের কোল থেকে নেমে পড়ে জ্যোতি। নাক মুখ কুচকে বলে, আর খাবো না বড় পাপা, তুমি খাও, মাম্মি ডাকতে। আসলে কোথাও যাওয়ার অজুহাত দরকার, তাই মাম্মা ডাকছে, এই অজুহাতটা সে প্রায়ই ব্যবহার করে। বাড়ির সবাই বিষয়টা জানে। জ্যোতির কথায় সাদিফ হাসলো, তারপর একদম নির্দ্বিধায় ছোট্ট মেয়েটার এঁটো করা কফির মগে আবার চুমুক দেয়। জারার বান্ধবী তুলির বিয়ে, প্রিয় বান্ধবী বলে কথা, না গিয়ে উপায় আছে নাকি? আগের অনুষ্ঠানগুলোতে যেতে না পারলেও অন্তত বিয়ের দিনটায় যেতেই হবে। এর মধ্যে আবার আর এক বিপত্তি, অন্য বন্ধুরা নাকি সবাই শাড়ি পরবে। ড্রেস কোড মিলিয়ে শাড়ি পরে নানা ঢঙে ছবি তোলা, সবই প্ল্যান করা। অগত্যা বাধ্য হয়েই যারা ক্যাবিনেট খুলে শাড়ি বের করতে। সেই নীল শাড়ি বের করতে গিয়ে পাশেই ঝুলে থাকা কালো ব্লেজারটায় চোখ আটকে গেল তার। যারা নিজেও ঠিক বুঝে উঠতে না পারে না কেন এত যত্ন করে নিজের কাপড়ের পাশেই ব্লেজারটা ঝুলিয়ে রেখেছে। এর পেছনে কি কোনো নাম না জানা অনুভূতি কাজ করে? মুহূর্তেই বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করে উঠল। অদ্ভুত ব্যাপার, এতগুলো বছর পেরিয়েও অন্য কারো কোনো অনুভূতি জন্মায়নি মেয়েটার মনে। প্রপোজাল এসেছে অনেক, কিন্তু সবই ফিরিয়ে দিয়েছে। এদিকে বাড়িতে এখন তার বিয়ের কথাবার্তাও চলছে, তবু কেন যেন তার ভেতর থেকে তেমন আগ্রহ জাগে না। আবার এমনও নয় যে সে বিয়ে করবে না বলে পণ করেছে, তবু মনটা মাঝে মাঝে ফিসফিস করে বলে, সারা, তোর মনে তো অনেক আগেই অন্য কেউ ঘন্টা বাজিয়ে গেছে। একটু গভীর করে ভাবলেই বুঝতে পারবি। ইচ্ছে করেই হয়তো বুঝতে চায় না যারা, কারণ সে জানে সেটা হয়তো অসম্ভব। লোকটা এমনিতেই গম্ভীর, রসকসহীন, তার উপর তাদের দুই পরিবারের মাঝে ঘটে যাওয়া সেই ঘটনাটা যা ভুলে যাওয়া সহজ নয়। লোকটা যেমন রাজি হবে না, তেমনি তার আম্মাও। তাই বোনের ভেতরের ওই ছাইপাশ অনুভূতিগুলোকে যারা আর বাড়তে দেয় না। আজ হঠাৎ হাত বাড়িয়ে হ্যাঙ্গার থেকে শাড়ির বদলে ব্লেজারটা নামিয়ে নিল সে। অন্যমনস্ক ভঙ্গিতে গায়ে চাপায়। মনে হলো এতদিন পরেও একটা মৃদু ঘ্রাণ রয়ে গেছে এতে। অজান্তেই মাথাটা কাঁধের কাছে এনে নাক টেনে সেই গন্ধটা নিতে চাইলো যারা। ঠিক তখনই পেছন থেকে হালকা কাশির শব্দ ভেসে এলো। যারা চমকে উঠল, ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে বলল, ও ভাবি তুমি, আসলে দেখছিলাম ব্লেজারটা শীতের সময় ইউজ করা যাবে কিনা, কেমন লাগছে বলো তো? দিবার তীক্ষ্ণ বুদ্ধি তখনই দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে। মুখে চাপা হাসি ফুটে উঠল তার। মৃদু খুনসুটি সুরে বলল, আমি তো ভাবছি ব্লেজারের মালিককে যদি আমার ননদিনের পাশে দাঁড় করানো যায় কেমন লাগবে। হুম নট ব্যাড, বরং বেশ সুন্দরই লাগবে। আমি যদি ভুল না হই তাহলে সে। তারা লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে দিবাকে থামিয়ে দিতে বলল, ধুর, এসব বাতাও তো, এসব হওয়ারই নয়। তুমি বরং এখনকার কাজটা করো, জলদি করে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দাও তো। এমন সুন্দর করে পরাবে যাতে বিয়ে বাড়ির সবচেয়ে সুন্দর ছেলেটার চোখ এসে আটকে যায় আমার উপর। তারপর সে প্রস্তাব নিয়ে আসবে, আমিও তাকে দেখে ক্রাশ ট্রাশ খেয়ে বিয়ের পিড়িতে বসে যাব। মেকি অভিনয় করে আফসোসের সুরে বলল এবারে, দেখো না ভাবি, বান্ধবীরা একে একে বিয়ে করে বাচ্চাও ডাউনলোড করে ফেলেছে, আমি একাই এখনো সিঙ্গেল পড়ে আছি। বুঝলাম না, সবারই বিয়ে হয়ে যাচ্ছে, কেবল আমারটাই হচ্ছে না কেন? হবে নিশ্চয়, বিয়ের ফুল ফুটলেই বিয়ের বাজনা বাজবে। যারা একটু মুখ কুচকে বলল, ফুলটা বোধহয় কলি থেকে ঝরে পড়েছে, বুঝলে ভাবি? পরক্ষণে আবার চোখে দুষ্টু হাসির ঝিলিক ফুটিয়ে বলল, আচ্ছা থাক, শুধু শুধু মন খারাপ করছি কেন? আমার যেমন বিয়ে হচ্ছে না তেমনই তারও তো হচ্ছে না। দিবা ভ্রু তুলল। আরেকজনটা আবার কে? আর কি, যার সাথে আমার বিয়ে হবে তার কথাই বলছি। এই মেয়েটা এত দুষ্টু না। দিবা হেসে ফেলল। সাজগোজ প্রায় শেষের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো জান্নাত। আজকাল তার বেশিরভাগ সময়টাই বিছানায় কাটে। হাতে তেঁতুলের টক নিয়ে সেটাতে কামড় বসাতে বসাতে এগিয়ে এলো। যারাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে যারা। থ্যাংক ইউ। দেখো, আজ তোমাকে দেখে কত ছেলের মাথা ঘুরে যাবে। যারা সাথে সাথে টিপ্পনি কেটে বলল, যেমন তোমাকে প্রথম দেখেই অভি ভাইয়ার মাথা ঘুরে গিয়েছিল। জান্নাত লজ্জা পেল। মায়ের বাল্যকালের বান্ধবীর মেয়ের বিয়েতে এসেছে জাইন। দুদিন আগেই ছুটিতে এসেছে সে। এদের কারো সঙ্গেই তার তেমন পরিচয় নেই বললেই চলে। ছোটবেলা থেকেই পড়াশোনাকেই নিজের দুনিয়া বানিয়ে নিয়েছিল। বই আর নিজের লক্ষ্য, এই দুটো নিয়েই ছিল ওর জীবন।
আত্মীয় স্বজন, সামাজিকতা এসবের ধারে কাছেও খুব একটা যাওয়া হয়নি তেমন। অবশ্য আজ এখানে আসার বিশেষ কারণ আছে, মাকে নিয়ে যাওয়া। সকালের দিকেই জেসমিন এসেছিলেন বিয়ে বাড়িতে। তারপর থেকেই ছেলেকে ফোনের পর ফোন দিয়ে আসতে বলছিলেন। অগত্যা বিকেলের দিকেই হাজির হয়ে যায়। স্বামীর মৃত্যুর পর অনেকটাই পরিবর্তন এসেছে জেসমিনের মধ্যে। আগের চেয়ে অনেক বেশি একলা হয়ে পড়েছেন তিনি। জাইন বহুবার চেয়েছে মা তার সঙ্গে থাকুক, কিন্তু স্বামীর ভিটে ছেড়ে কোথাও যেতে রাজি নন জেসমিন। তাই মাঝে মধ্যে ছেলেকে বোঝান। তুই অন্তত বুড়ো মায়ের কথাটা ভেবেই না হয় বিয়েটা কর বাবা। বউকে তোর কর্মস্থলে না নিলেও আমার কাছে রেখে যাস, একটা সঙ্গী তো হবে, এই জন্য হলেও এবারে বিয়েটা করে নে। কিন্তু ছেলেও সরাসরি না বলে না, আবার রাজিও হয় না। পাত্রীর ছবি দেখালে কখনো মন মতো হয় না। এই নিয়ে জেসমিন বেশ বিপাকে পড়েছেন। কমিউনিটি সেন্টারের ঝিলমিল আলো আর কোলাহলের মাঝে একপাশে দাঁড়িয়ে শরবতের গ্লাস হাতে জাইন, গায়ে পরিপাটি স্যুট। পাশে দাঁড়িয়ে জেসমিন আবারও একই কথা শুরু করলেন। জাইন, এবারে কিন্তু তোর বিয়েটা আমি দিয়েই ছাড়বো। তোর মামা একটা ভালো পাত্রীর সন্ধান দিয়েছে, তোকে তোকে নিয়ে কালকেই দেখতে যাব। আর এখনও সময় আছে। এই বিয়ে বাড়িতেই কত অবিবাহিত মেয়ে আছে, তাদের মধ্যে কাউকে ভালো লাগলে বলতে পারিস রে বাবা। বিরক্ত মুখে শরবতের চুমুক দিল জাইন। ঠিক তখনই তার চোখে পড়ল একটু দূরে দাঁড়ানো 3-4 মেয়ের দিকে। তাদের মাঝখানে নীল শাড়ি পরা একটি মেয়ে, চোখে চিকন করে টানা কাজল, কোমর ছুঁয়ে নামা খোলা চুল। দীর্ঘদিন পর দেখলেও চিনতে জাইনের একটু দেরি হলো না। মেয়েটার মধ্যে বেশ পরিবর্তন এসেছে। আগের সেই বাচ্চা বাচ্চা চেহারাটা নেই, এখন সবকিছুতে এক ধরনের পরিণত সৌন্দর্য। জাইনের দৃষ্টি অদ্ভুতভাবে আটকে গেল। নিষ্পলক চোখে সে মেয়েটাকে পরখ করে নিল আপাদমস্তক। মনের ভেতর প্রশ্ন জাগলো হঠাৎ, এটা কি সেই নীল শাড়িটা? আচ্ছা, শাড়িটাতেই মেয়েটাকে আকর্ষণীয় লাগছে, নাকি মেয়েটাই আকর্ষণীয়? বলার অপেক্ষা রাখে না, মেয়েটা অসম্ভব সুন্দরী, তবে আগে কখনো গাঢ় দৃষ্টিতে চায়নি। আজকে কেন যেন চোখ বারবার চুম্বকের মতো সেদিকেই টানছে। এদিকে যারা বান্ধবীদের সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, একজন বলল, এরপর জারার পালা, জারার বিয়ে খাবো, সবাই রেডি থাকিস তোরা। যারা হেসে কিছু বলবে, হঠাৎই তার চোখ পড়ল জাইনের দিকে। 4 চোখ একসঙ্গে মিলল। যারা বিস্ময় বিভূত হয়ে তাকিয়ে রইল, অবাক হয়ে ঘন ঘন দুবার পলক ফেলল। আশ্চর্য, মানুষটা আগের মতোই আছে, এতটুকুও বদলায়নি। স্লিম গড়ন, গালে ট্রিম করা দাড়ি। যারা পলক সরিয়ে নিল। সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মনে হলো কথা বলবে, পরক্ষণে দ্বিধা এসে গেল। যদি উনি ভাবেন সে খুব আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। এই ভেবে নিজের ইচ্ছেটা চাপা দিল যারা। জাইনকে পাশ কাটিয়ে গিয়ে বান্ধবীদের সঙ্গে এগিয়ে গেল। যারা বান্ধবীর কথা শুনে নিশ্চিত হয় যারা অবিবাহিত। এদিকে জেসমিন বললেন, কি রে, কিছু বলছিস না যে? তোর মামার দেওয়া সম্বন্ধটা নিয়ে তাহলে এগোবো? মায়ের কথায় হুঁশ ফিরল জাইনের। অপ্রস্তুত ভাবটা আড়াল করে হঠাৎই বলল, নীল শাড়ি পরা মেয়েটাকে তোমার কেমন লাগছে মা? জেসমিন একটু তাকিয়ে বললেন, কোনটা? ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছে। জেসমিন ভালো করে দেখে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর তো। ওদিকে যারা বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলছে। তার চোখের কোণ দিয়ে মাঝে মাঝে তাকাচ্ছে জাইনের দিকে। জাইন এতটা বোকা নয়। এই মেয়েটার দৃষ্টি সে আগেও একবার টের পেয়েছিল, সেদিন যেদিন সে ওদের বাড়িতে গিয়েছিল। আর আজকের এই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যেন সেই সন্দেহটাই আবার জাগিয়ে দিল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মেয়েটি হয়তো তার প্রতি একটু হলেও দুর্বল। তোর মামাকে বলবো মেয়েটার খোঁজ নিতে। পরিবার যাই হোক, আমার ছেলের জন্য এই মেয়েটাকেই ভালো লাগছে। শুধু জানতে হবে মেয়েটা অবিবাহিত কিনা। দিবার সিস্টার ইনলা। কথাটা শুনে মুহূর্তেই নেমে আসে নীরবতা। জেসমিনের মুখের অভিব্যক্তি বদলে গেল। কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। জাইনও ছোট করে একটা শ্বাস ফেলল। কিছুক্ষণ পর দ্বিধা কাটিয়ে জেসমিন ধীর গলায় বললেন, মেয়েটা সত্যিই খুব মিষ্টি দেখতে। এতদিন পরে তোর কারো প্রতি অন্তত মন টেনেছে, সেখানে অযথা ইগো দেখিয়ে লাভ কি? যারাকে তখন বেরিয়ে যেতে দেখে জ্যোতি বায়না ধরেছে সেও ঘুরতে যাবে। অবশ্য শুক্রবার হওয়ায় জিদান বাসাতেই ছিল। মেয়ে বলতেই দিবাকে তৈরি হতে বলে তারা লং ড্রাইভে যাবে। রাতে বাইরে থেকে একবারে ডিনার করে ফিরবে। মেয়ে আর মেয়ের বাবার আগ্রহ দেখে দিবা আর না করে না।
কালো রঙের মার্সিডিজ গাড়িটা শহরের ট্রাফিকে আটকে আছে। জ্যোতি একবার মায়ের কোল থেকে বাবার কোলে যাচ্ছে, আবার একটু পরেই দিবার কাছে ফিরে আসছে। হাতে তার ভ্যানিলা আইসক্রিম। লাফিয়ে দিবার কোলের উপর উঠতে গিয়ে একটুখানি আইসক্রিম দিবার শাড়িতে মেখে ফেলল। দিবা ঈষৎ বিরক্ত মুখে তাকালো, কিন্তু জ্যোতি ঠোঁট ছড়িয়ে এমন এক নিষ্পাপ হাসি দিল যে রাগটা আর থাকলো না। দিবা মেয়েকে আগলে নিয়ে কোলে বসিয়ে নরম গলায় বলল, সোনা মা, চুপচাপ বসে খাও। আইসক্রিম গলে তোমার ড্রেস তো নোংরা হচ্ছে, সাথে মাম্মামের শাড়িটাও। জিদান স্টিয়ারিংয়ে 2 হাত রেখে মামের দিকে তাকিয়েছিল। হঠাৎ মোবাইলটা বের করে দিবার দিকে একটু ঝুঁকে বলল, এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে। প্রিন্সেস তাকাও, দিবা একটু হাসো। জ্যোতির চোখ মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে মুখটা বাবার গালের সাথে ঠেকিয়ে বাবাকেই নকল করে বলল, দীপা হাঁটো একটু তো, চলি দীপা মাম্মাম হতো। বলেই নিজের ছোট্ট হাত দিয়ে মুখ ঢেকে কুটি কুটি করে হাসতে লাগলো জ্যোতি। দিবার মুখেও হাসি ফুটে উঠল। জিদান তখন ক্যাচ ক্যাচ করে কয়েকটা সেলফি তুলে ফেলল। এরই মধ্যে গাড়িটা আবার একটু এগিয়ে গিয়ে জ্যামে আটকায়। জ্যোতি আবার আগের মতো একবার বাবার কোলে একবার মায়ের কোলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এভাবে যেতে গিয়ে হঠাৎ তার পা ফসকে গেল। পড়তে গিয়ে দিবার কাঁধের উপর গিয়ে সামনে পড়ে থাকা একগাছি চুল রশির মতো টেনে ধরল সে। তবে পড়ার আগেই জিদান তাড়াতাড়ি মেয়েকে ধরে ফেলে, কিন্তু চুলে টান লাগায় ব্যথায় দিবার কপাল কুঁচকে গেল। একটু বিরক্ত গলায় বলল, উফ জ্যোতি, এভাবে লাফালাফি করলে তো পড়বে। একদণ্ড স্থির বসো না তুমি। তুমি খুব বেশি দুরন্ত হয়ে যাচ্ছ। এবার কিন্তু সত্যিই লেগেছে আমার। এখন যদি তুমি চুপটি করে লক্ষ্মী মেয়ে হয়ে না বসো, তাহলে কিন্তু আমার হাতে মার খাবে। যদি বাবার কোলে বসে গাল ফুলিয়ে রইল। এই মেয়েটা এমন ঢঙ্গি আর আহ্লাদিতা না, কিছু বললেই মুখ ভার করে ফেলে। জিদান হঠাৎ বলল, দিবা তোমার থেকে তো হাঁস মুরগিও ধৈর্য বেশি। জিদানের এমন কথা দিবার বোধগম্য হলো না। আর হলো না বলেই ভ্রু কুঁচকে প্রশ্নোত্তর কণ্ঠে বলল, দিবা মানে? জিদান গুরুতর ভঙ্গিতে বলল, হাঁস মুরগিরা একসাথে ডজন ডজন বাচ্চা সামলায়, তবু খুব কেয়ারিং হয়। সারাক্ষণ তাদের পেছনে করে খাওয়ায়, ডাকে, আগলে রাখে, তবু মুখে রাগ নেই, ধমক নেই। আর তুমি আমার একটা মাত্র মেয়েকে সামলাতে গিয়ে এমন মুখ বানাও যেন যুদ্ধ করছো। আমার প্রিন্সেসকে একটু না একটু সামলাতে গিয়েই অধৈর্য হয়ে বকাবকি করো, এবার আমার আড়ালে দুমদুম করে মারো। শেষ কথাটা উপদেশের সুরেই বলল জিদান। তোমার চেয়ে ছোট প্রাণী থেকে এই বিষয়ে তোমার ট্রেনিং নেওয়ার আছে অ্যাডভোকেট সাহেবা। দিবা চুলগুলো গুছিয়ে ক্লিপ দিয়ে আটকে নিতে নিতে বলল, বাহ, তাই নাকি? জিদান মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। কথা গুছিয়ে নিয়ে বলল দিবা, হাঁস মুরগিরা ডর্জন ডর্জন বাচ্চা সামলায় ঠিকই, কিন্তু তাদেরকে মানুষ বানাতে হয় না জিদান। তাদের শুধু বড় করলেই হয়। দিবা মেয়ের গালটা আলতো করে টিপে দিয়ে আবার বলল, আর আমরা মানুষ, আমাদের কাজ শুধু বাচ্চাকে বড় করা না, তাকে মানুষ করে তোলা। তাই কখনো আদর লাগে, কখনো একটু শাসনও লাগে। একটু ঝুঁকে জ্যোতির নাকের ডগায় আঙুল ছুঁয়ে মৃদু হেসে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার প্রিন্সেসকে শুধু কোলে নিয়ে আদর করলে হবে না মিস্টার এমপি সাহেব, তাকে লক্ষ্মী মেয়ে হতেও শেখাতে হবে। এর মধ্যে জিদানের ফোন আসায় রিসিভ করে কথা বলতে থাকে। জ্যোতি বাবার হাত টেনে আঙ্গুল দেখিয়ে বলল, পাপা ওই নাল নাল খাবো খাবো পাপা। জিদান কিছু বলার আগেই দিবা বলল, পাপা ফোনে কথা বলছে তো আম্মু, ওয়েট আমি নিয়ে দিচ্ছি। বলেই উইন্ডো শিল্ড নামিয়ে হাওয়ায় মিঠাইওয়ালাকে ডাকলো দিবা। একটা নিয়ে মেয়ের হাতে দিল। বেখেয়াল বশত দিবা আজকে পার্স আনতে ভুলে গেছে। অবশ্য বর সাথে থাকলে পার্স আনাটা খুব জরুরিও নয় দিবার কাছে। সে মাস গেলে মোটামুটি ভালোই টাকা বেতন পায়। বেতনের অনেকটাই দিবা অসহায় মানুষের পেছনে ব্যয় করে। দিবা মায়ের সুবাদে পাওয়া সম্পত্তির টাকা, নানার হুইল করে দেওয়া জমি, এইসব কিছুই নিজের জন্য খরচ করেনি, বরং সবটাই নিঃস্বার্থভাবে ব্যয় করেছে অসহায় মানুষের কল্যাণে। এখনও সেটাই করে বেশি। জিদান গুরুত্বপূর্ণ কথা বলছিল ফোনে, তবুও পকেট থেকে ওয়ালেট বের করে দিবার হাতে দিল। ইশারায় দাম দিতে বলে। দিবা খুঁজে খুচরো টাকা পাচ্ছিল না। অবশেষে ভেতর থেকে একটা 50 টাকার নোট পেল, আর পেতেই সেটা নিয়ে বলল, সব 1000 টাকার নোট দেখছি, একটা 50 টাকার নোট অবশ্য মিলল। বুঝলাম না, ওয়ালেটে যেখানে মানুষ ছবি টবি কার্ড রাখে, সেখানে কেন ওই টাকাটা রেখেছেন আপনি? বলতে বলতেই হাওয়াই মিঠাইওয়ালাকে দিচ্ছিল দিবা। কথাটা কর্ণপাত হতেই জিদান আচমকা দিবার হাত খপ করে ধরে ফেলল। দিবা অবাক হয়ে তাকালো। জিদান ব্যস্ত হয়ে বলল ঝটিতি, দিবা এটা রাখো রাখো।
দিবা ভ্রু গুটিয়ে চাইল। জিদান 1,000 টাকার নোটই লোকটাকে দিল। বেশি দেওয়ার দিবার মধ্যে ভাবান্তরের কিছু না হলেও এভাবে হাত ধরে আটকে দেওয়ায় বিস্মিত হয়। কৌতূহল নিয়েই বলে উঠল দিবা। এই টাকাটার সাথে কি সম্পর্ক জিদান? বুঝলাম না তো। ফোন রেখে মুচকি হেসে বলল জিদান। এটা শুধু একটা 50 টাকার নোটই নয়, এর সাথে জড়িয়ে আছে মিষ্টি একটা স্মৃতি। একটু ব্রেনটা খাটো, ঠিক বুঝতে পারবে, মনে পড়বে। এতক্ষণে মনে পড়ে দিবার। মনে পড়ল সেই রাতের স্মৃতি। আর মনে পড়তেই ঠোঁটে এক চিলতে হাসি ফোটে দিবার। দিবার ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মাথাটা জিদানের কাঁধের উপর রাখে। জিদানের হাতের ফাঁক গুলিয়ে এক হাত শক্ত করে জড়িয়ে ধরে। মেয়ে বাবার কোলে বসে গাড়ির স্টিয়ারিং ধরে আছে। জিদান মেয়ের চোখের সামনে হাত রেখে আলগোছে মাথা ঘুরিয়ে দিবার কপালে চুমু খেল। পরপর মেয়ের চোখের উপর থেকে হাত সরিয়ে মেয়ের গাল চেপে ধরে চট করে চুমু খেয়ে বলল, দেখো তো আমার দুটো আলোকে, একজন ছোট্ট মেঘ সারাক্ষণ দুষ্টুমি করে আকাশ ভরিয়ে রাখে, আর একজন সেই আলো যে মেঘের আড়াল থেকে আমার জীবনটা আলোকিত করে রাখে।